আজ এপ্রিলের 21 সকাল 9টা। কার্শিয়াংয়ের বাকি অংশটা এখান থেকেই শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ঠান্ডার খোঁজে পাহাড়ে এসেছি কদিনের জন্য। আগের ব্লগে তোমরা আগের অংশটুকু দেখেছো। আজ রইল কার্শিয়াংয়ের বাকি অংশটা। আজ ব্রেকফাস্ট সেরে কয়েকটা জায়গায় সাইট সিনে একটু ঘুরতে যাব। এই হোটেলে এই বোন খুব যত্ন করে ভালোবেসে আমাদের খাবার খাইয়েছে। আবার ভিডিও পিকচার তুলতে আর তুলেও দিতে খুব আগ্রহী ছিল। তো যাই হোক, ব্রেকফাস্টে অনেক কিছু ছিল। ভেজ স্যান্ডউইচ, বয়েলড এগ, পুরি সবজি, অরেঞ্জ জুস, ফ্রেশ ফ্রুটস, আবার নানা রকমের অমলেটও। চিজ অমলেট হতে পারে, মশলা অমলেট হতে পারে, যে যেরকম অমলেট চাইছিল সার্ভ করে দিচ্ছিল। ব্ল্যাক টি উইদাউট সুগার। ব্রেকফাস্ট সেরে স্নান করে চললাম সাইট সিনে। যদিও বাকি তিনজনের সাইট সিন করার কিন্তু বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, আমার চাপেই যেতে হলো। আসলে আমাদের চারজনের মধ্যে আমি হচ্ছি অড ওয়ান। আমি যেখানেই যাই তার আশপাশ ঘুরে দেখতে আমি খুব ভালোবাসি। আর বাকি তিনজন আবার রুমে থাকবে, প্রকৃতিকে রুমের জানলা থেকে উপভোগ করবে, ঘুমোবে আর নানা রকম খাবার টেস্ট করবে। এটাই ওদের ভালো লাগা। কিন্তু যাই হোক, আমার পাল্লায় পড়ে ওদের বেরোতেই হলো। এখানে হনুমানজি প্রায় 40 ফুট মতো লম্বা। সামনের যে টি গার্ডেনটা রয়েছে, শুনেছি এর নাম হলো গৌরী শঙ্কর টি গার্ডেন। তোমরা যারা প্রথম থেকে আমার পরিবারে আছো তারা তো জানোই যে আমি প্রত্যেক সপ্তাহে বজরংবলী মন্দিরে যাই মঙ্গলবার করে। তো বেড়াতে বেরোলে মনটা না কেমন একটু খারাপ লাগে, মন্দিরে যাওয়া হবে না তাই। কিন্তু এখানে এসে বাবাকে দেখে মন্দিরে পুজো দিয়ে মনটা একেবারে খুশিতে ভরে উঠল। প্রার্থনা করি, বাবা সবার মঙ্গল করো, সবাইকে সংকট মুক্ত করো বাবা। বাবার মূর্তির পেছন দিয়ে এই রাস্তাটা ধরে দুদিকে চা বাগান, মেঘে ঢাকা চা বাগান বলা যেতে পারে। মেঘগুলো কেমন গায়ে উড়ে আসছে না? যারা নির্জনতা, নিঃসঙ্গতা, নিরিবিলি, শান্ত পরিবেশ ভালোবাসো তারা অবশ্যই কার্শিয়াংয়ে একবার এসো। ঠান্ডার খোঁজে পাহাড়ে এসেছি তো। ফোনে জানো তো সবার থেকে শুনছি এখন কলকাতায় নাকি 40 ডিগ্রি ছুঁই। বাপরে, তো কিছুটা মেঘ নিয়ে যাই চলো, যদি একটু বৃষ্টি ঘটানো যায় কলকাতায়। বাবাকে দর্শন করে খুব শান্তি হলো সকাল সকাল। এবার এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে নাম শুনলেই গা ছমছম করে। কার্শিয়াংয়ে যেখানে ভূত থাকে, যে জায়গাটার জন্য কার্শিয়াংকে ভুতুরে কার্শিয়াং বলা হয়। ইন্ডিয়ার হন্টেড হিল স্টেশনসগুলোর মধ্যে কার্শিয়াং কিন্তু একটা হন্টেড হিল স্টেশনের মধ্যে পড়ে। তোমরা কি সেটা জানো? আমিও কিন্তু জানতাম না, এখানে এসেছি তাই শুনতে পাচ্ছি। भैया वो वाला क्या सफेद वाला गेस्ट हाउस है क्या होटल? कौन सा वाला सर? वो वाला व्हाइट वाला। वो व्हाइट वाला सर। बेटे भी जो है सर वो। এই যে এসে পড়েছি ডাউ হিল ফরেস্ট। ডাউ হিল স্কুল থেকেই ঘন পাইন ফরেস্ট শুরু হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গার্লস স্কুল এটা, ক্লাস 4 থেকে 10 পর্যন্ত। দেখো কেমন ঘন জঙ্গল পাইন ফরেস্টের। বলছিলাম না, এই জায়গাটার জন্যই কার্শিয়াংকে ইন্ডিয়ার একটা হন্টেড হিল স্টেশন বলা হয়।
এই গার্লস স্কুলের মতোই একটু দূরে একটা বয়েজ স্কুলও আছে, আর তার মধ্যেই একটা চার্চ আছে জানো তো, যেটাকে নিয়ে নানা গল্প শোনা যায়। পড়লে তো লেখাটা? শোনা যায় যে স্কুলের গরমের ছুটি যখন পড়ে না, তখন নাকি চার্চের ভেতর থেকে ছাত্রদের কান্নার আওয়াজ পাওয়া যায়, ধূপধাপ করে দৌড়ানোর আওয়াজ পাওয়া যায়। ওরে বাবারে, এত কিছু শোনার পর ওই দিকে আর পা মারাই না বাবা, কোনো দরকার নেই। আর তার মধ্যে আবার মনে হলো আমাদের কলকাতার বা যে কোনো জায়গার স্কুল চত্বরে বহিরাগতদের আগমনে, মানে আমরা যদি বাইরের লোক কেউ স্কুলে প্রবেশ করি, স্টুডেন্টদের কতটা ডিস্টারবেন্স হয় বলতো, তেমনই তো এই স্কুলগুলোতেও হবে, তাই না? তো যাই হোক, ঘোরা বেড়ানোর জায়গা তো অনেক আছে চারিদিকে, তাই এই স্কুল চত্বরে আর আমরা গেলাম না। এখন এসে পড়লাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টিতে। এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, যেখানে গতবার যখন আমরা কার্শিয়াংয়ে বেড়াতে এসেছিলাম, এখানে আমরা উঠেছিলাম জানো তো। এর আন্ডারগ্রাউন্ডে খুব ভালো ভালো রুম আছে, কিন্তু এবারে আমরা অনলাইনে যখন বুকিং করতে গেলাম তখন সব বুকড দেখালো, এখানে কোনো ঘর নেই। একদম আন্ডারগ্রাউন্ডে কিছু ঘর আছে যেগুলো আমাদের পছন্দ না বলে আমরা এখানে এবছর উঠিনি। গেট দিয়ে ঢুকেই রিসেপশন পার করে একটা ছোট্ট প্যাসেজ, এইটার ওপর দিয়ে, মানে সবটাই কাঠের তৈরি তো এখানটা পার করে রেস্টুরেন্টটা। আগের বার এসে দেখেছিলাম এই দিকটায় যে তোমরা বড় একটা খোলা জায়গা দেখতে পাচ্ছ না, এইখানে মোমো বানানোর একটা সেই কি বলবো, একটা সেই বিশাল যজ্ঞ হচ্ছিল, মানে একটা বড় মাংসর একটা পুর, মানে একটা দলা করা, সেইটা দেখার জন্য আমরা এবারে এখান দিয়ে ঢুকলাম ঠিকই, কিন্তু এবারে দেখলাম রিনোভেশনের জন্য ওই জায়গাটা পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে, ওটা আর কি রিনোভেট হচ্ছে। ওর মানে যা কিছু বন্দোবস্ত সব হয়তো অন্য কোথাও হচ্ছে, সেটা আমাদের দেখতে পেলাম না। তো আমি আবার কি করলাম, একটু পাশের লবিতে এসে একটু বসলাম। আগের বার যখন এখানে এসে আমরা রাতে ছিলাম, 2 দিন ছিলাম, 2টো রাত, তখন এইখানে বসে বসে আমরা টিভি দেখেছি, কত একটা ভালো মোমেন্ট স্পেন্ড করেছি, তো তাই একটু এখানটা একটু এসে ঘুরে গেলাম। এই যেটার জন্য এখানে আসা। আমরা নর্থ বেঙ্গলে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখনো পর্যন্ত যত জায়গাতে মোমো খেয়েছি, এখানকার মোমো বেস্ট। কার্শিয়াংয়ে এসে এখানকার মোমো খাবো না তা কিন্তু হতেই পারে না। এখানে শুধু মোমো নয়, সব খাবারই কিন্তু খুব ফ্রেশ আর খুব টেস্টি। খুব খিদেও পেয়ে গেছিল সবার, বেশ এনজয় করছিলাম আমাদের লাঞ্চটা। আর এখানকার চাউমিনটা কলকাতা চায়না টাউনের যে কোনো রেস্টুরেন্টের চাউমিনের সাথে কিন্তু পাল্লা দিতে পারেই। চললাম আর একটা গন্তব্যের উদ্দেশ্যে। এসে পড়লাম মার্গারেট ডেকে। ওই যে মেঘে ঢাকা টিপটআলা ওই জাহাজের মতো দেখতে কাঠের ডেকটা, মার্গারেটস ডেক। লেপচা ভাষায় কার্শিয়াং শব্দের অর্থ হলো সাদা অর্কিডের দেশ। ব্রিটিশরা সিকিমের সম্রাটের কাছ থেকে 1835 সালে কার্শিয়াং দখল করে নেয়। 1862 সালে ইংরেজরা এখানে এসে চা বাগান কিনতে শুরু করেছে। এখানকার একটা খুব সুন্দর গল্প আছে এবং খুব দুঃখজনক, খুব স্যাড বলা যেতে পারে। গল্পটা তোমরা শুনবে, বলবো আস্তে আস্তে, দাঁড়াও। এখানে শুনলাম কিলো প্রতি 700 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত চা পাতা বিক্রি করা হয়। এই সব চা কিন্তু এদের নিজস্ব চা বাগান থেকেই তৈরি করা হয়। দেখতে পাচ্ছ, নানা রকমের চা পাতা থেকে তৈরি নানা রঙের চা। এছাড়াও নানা রকমের চায়ের কাপ, পট, নানা রকমের সব কিছু পাওয়া যায়, চা রিলেটেড সব কিছু আর কি। দামটা কিন্তু মারাত্মক বেশি। এবার বাকি গল্পটা বলি। তো যেটা বলছিলাম, 1862 সালে ইংরেজরা এখানে এসে চা বাগান কিনতে শুরু করেছিল। এই উপত্যকা বরারিংটনে চা বাগান কিনলেন মিস্টার ক্রুইক স্যাঙ্ক। ওনার কিশোরী কন্যা
মার্গারেট এই জায়গাটাকে খুব ভালোবেসে ফেললো। এই রঙিন পাহাড়, নীল আকাশ, সাদা মেঘের ভেলায় ভেসে থাকা এই সবুজ বাগানের এই স্বপ্ন রাজ্যকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশে ফেরার সময় জাহাজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল মার্গারেট। চলে যাবার আগে এই পাহাড়টাকে কথা দিয়েছিল যে সে আবার ফিরে আসবে তার এই স্বপ্ন রাজ্যে। কিন্তু বড় অকালে চলে গেছিল মার্গারেট তারাদের দেশে। শোকাতুর বাবা তার মেয়ের জন্য তৈরি করলো মার্গারেট হোপ টি এস্টেট। পরে গুডরিক চা কোম্পানির তৈরি জাহাজের ডেকের আদলে তৈরি মার্গারেটস ডেক হয়ে উঠল ট্যুরিস্টদের জন্য খুব মনোরম একটা ঘোরার জায়গা। যেটার জন্য এখানে আসা সেটা এসে হাজির। এখান থেকে কিছুই কিনিনি, শুধুমাত্র এখানে চা খেতে এসেছিলাম আর প্রকৃতিটা খুব কাছ থেকে দেখতে এসেছিলাম। এত সুন্দর এখানে প্রাকৃতিক দৃশ্য, সেটাকেই আর কি লুটে পুটে অনুভব করতে এসেছিলাম। দুপুরে এত হেভি খাওয়া হয়ে গেছিল যে চা ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছিল না। আর এই জায়গাটার কাহিনী বলো, পরিবেশ বলো, মূল কেন্দ্রবিন্দুই তো চা। তাই এক কাপ চায়ে চুমুক দিতেই হলো। 470 টাকা দিয়ে এক কাপ চা। কিছু কিছু জিনিস আছে জানো তো বন্ধুরা, টাকার দিকে তাকালে কিন্তু চলে না। কত টাকা কত দিকে খরচা হয়। ঘুরতে গিয়ে একটু বেসামাল খরচ মনে হয় কম বেশি সবার করা হয়। আমরা মানুষেরা এক অদ্ভুত জীব। দেখো, এখানে এসে এক কাপ চা না খেলে যেমন আফসোস করতাম, মানে আক্ষেপ করতাম, তেমন আবার চাটা খাওয়ার পর টাকাটা খরচা হওয়াতেও আফসোস করছি। হোটেলে ফিরে এলাম। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।